আমরা গত ক্লাসে করেছিলাম যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কোনো এক সময় 12টা ডিপার্টমেন্ট ছিল। 12টা ডিপার্টমেন্টকে আমরা তুলনা করেছি আমাদের টেন্সের 12টি প্রকারের সাথে, তাই না? তো 12টি প্রকারের সাথে তুলনা করার সময় বলেছিলাম যে প্রত্যেকটি ডিপার্টমেন্টের যেমন একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকেন, তো যাকে কেন্দ্র করে নিউক্লিয়াস, যাকে কেন্দ্র করে ডিপার্টমেন্ট গড়ে ওঠে, ঠিক তেমনি 12টি টেন্সেই আমাদের ভার্বকে কেন্দ্র করে টেন্স গড়ে ওঠে কিংবা বাক্য গড়ে ওঠে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ভার্ব ছাড়া কখনো বাক্য চিন্তা করা যায় না। সুতরাং ইংরেজি টেন্সের মধ্যে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব, এবং এর সাথে যেটা বলেছিলাম যে 12টা ডিপার্টমেন্টের হেড স্যারের সাথে সাথে কিন্তু একজন পিয়ন লাগে, যিনি যে হচ্ছে যে তোমার ডিপার্টমেন্টের বিভিন্ন কাজগুলো করে থাকে। কিন্তু দুইটা ডিপার্টমেন্টের পিয়ন নাই। সেই দুইটা ডিপার্টমেন্ট বলছিলাম যে 12টি টেন্সের মধ্যে ঠিক তেমনি দুটি টেন্সের মধ্যে পিওন অর্থ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব নেই। সে দুইটা টেন্স তোমরা কি একজন শেয়ার করতে পারো কোন দুইটি টেন্স অক্সিলিয়ারি ভার্ব নাই? স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, সাবাস, থ্যাংক ইউ। প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে আমরা নিশ্চয়ই তোমরা স্ক্রিনে সেই স্লাইডটা কি শো হচ্ছে, চকটা, টেন্সের চকটি দেখো তো। জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখো, যেটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্বাভাবিক একেবারে সহজ একটি বাক্য দিয়ে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে আমি এখন যেটা আন্ডারলাইন করতেছি, সে ভাত খায়। তো হি ইটস রাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফিয়ন নেই। এরপরে আমরা বলেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স, সে ভাত খেয়েছিল, এখানেও কোনো পিয়ন নেই, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব নেই। তো এটা এটা আমরা সবাই জানি। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা আজকে আমরা একটু সরাসরি চলে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি এবং কখন এবং কোথায় ব্যবহার করি আমরা। তো তোমরা মনে রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি, দেখবা বলবে যে বর্তমানে কোনো কাজ হয় বা হইতেছে বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা বলি যে যেটা কাজ এখন হচ্ছে, যেমন আমি এখন কথা বলি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে ব্যাপারটা তা না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সেই কাজ, যেই কাজ একটি মানুষ রেগুলার করে। আমি আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সেই কাজ যে কাজ মানুষ রেগুলার করে থাকে, কিংবা যে কাজ মানুষ প্রায় সময় করে থাকে, কিংবা যে কাজ মানুষ মাঝে মাঝে করে থাকে, কিংবা লিস্ট কমপক্ষে 2বার করে থাকে, সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমাকে যদি, মানে কেউ যদি বলে যে আমি হয়তো আমেরিকা একবার গিয়েছিলাম, মনে করো গত মাসে গিয়েছিলাম। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার আপনি কি আমেরিকায় যান, আমি কিন্তু তোমাকে বলতে পারবো না যে হ্যাঁ আমি আমেরিকায় যাই। এটা ভুল। আমি কখন বলতে পারবো আমেরিকা যাই, যদি আমি 2বার বা 3বার বা 4বার গিয়ে থাকতাম, তখন আমি বলতে পারতাম যে হ্যাঁ আমি তো আমেরিকায় যাই। তাহলে আমি কি বলবো? আমি বলবো আমি আমেরিকা একবার গিয়েছিলাম। তো একবার যে কাজ করা হয় সেটা কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না। তাহলে যেই কাজ আমি প্রায় সময় করি বা মাঝে মাঝে করি কিন্তু একাধিকবার করি, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা এখন করি বা না করি সেটা কোনো ফ্যাক্টর না। তো সেই হিসেবে আমরা ছোটবেলা থেকে একটি কথা জানি যে যে কিছু শব্দ, যে শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। যেমন আমরা যদি দেখি একটু, যেমন মনে করো যে এই যে আমরা এখানে লিখলাম আওয়ার গার্ডেন। দেখো, আওয়ার গার্ডেন আমাদের বইতে দেখো যে আওয়ার আওয়ার গার্ডেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আওয়ার গার্ডেন থাকলে, এখন আওয়ার গার্ডেন কি? তো যাদের আমাদের এখানে বই আছে, আমরা জানি যে আওয়ার গার্ডেন বলতে বুঝিয়েছে যে ওতে হচ্ছে তোমার, আমরা, ওকে, হ্যাঁ, আমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছি আওয়ার গার্ডেন লেখা। ওতে মনে করো আমরা যেটা বলতে পারি ওপেন। ওপেন অর্থ হচ্ছে প্রায়। এরপরে হচ্ছে তোমার ইউ। ইউতে কি হতে পারে বলো তো, শেয়ার করো তো। ইউজুয়ালি। ইউজুয়ালি। ইউজুয়ালি অর্থ কি? ইউজুয়ালি অর্থ সচরাচর। সচরাচর আমি লেখাপড়া করি, তো সচরাচর যে আমি লেখাপড়া করি, সচরাচর মানে কি একদিন না একাধিকবার? বলো।
সচরাচর হচ্ছে একাধিকবার, আর রেগুলারলি মানে প্রতিদিন, রেগুলারলি। এরপরে জিতে হচ্ছে গ্রাজুয়ালি বা হচ্ছে যে উম স্বাভাবিকভাবে। আর এরপরে আমরা যে আওয়ার গার্ডেন, এগুলো সবগুলোই আমরা দেখতে পাবো, যেটা সেটা হচ্ছে যে এই শব্দগুলো দিয়ে আমাদের, তোমার হচ্ছে যে যে শব্দগুলো আমরা পাই সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে এটা না যে যে কাজ আমি, যেমন এখন যদি বলো যে আমি এখন কিছু একটা করি, সেটা কিন্তু কিছু একটা করি না, সেটা হলো আমি এখন কিছু একটা, যেমন আমি কথা বলি, আমি আসলে এখন কথা বলি না, আমি এখন কথা বলিতেছি। তো এই কথাগুলো আমরা চিন্তা করতে হবে, যে কাজ আমি এখন করি সেটা আসলে করি হবে না, সেটা হবে করিতেছি। এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেটাই যেটা অভ্যাস বোঝায়। আমরা ছোটবেলা থেকে হয়তো শিখছি যে যে কাজ দ্বারা অভ্যাস বোঝায়। আসলে অভ্যাস কি কখনো একবার করলে হয়? আমরা কি কখনো একবার করলে কোনো কাজ অভ্যাস হয়ে যাবে? বলো তোমরা। আমরা কোনো কাজ একবার করলে অভ্যাস হবে না, কমপক্ষে দুবার করতে হবে, তাহলে আমাদের অভ্যাসে পরিণত হবে। সুতরাং সেখান থেকে আমরা বলতে পারি যে যে কাজ আমরা দুইবার বা ততোধিকবার করি সেটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেখানে আমরা যে শব্দগুলো পেলে আমরা পারবো, যেমন হচ্ছে আওয়ার গার্ডেনে আমরা জিতে হচ্ছে জেনারেলি, এতে হচ্ছে অলওয়েজ, আর এতে রেগুলারলি, আর ডিতে তো ডেইলি, এটা আমরা জানি, আর ইতে হচ্ছে এভরিডে। লক্ষ্য করো, যে শব্দগুলো আমি বলতেছি প্রত্যেকটা শব্দ মানে হচ্ছে একাধিকবার। এস এতে হচ্ছে সামটাইমস। তাহলে এই শব্দগুলো থাকলে আমরা সে শব্দ, সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো, এবং সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো লিখবোই। এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন তো আমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে কখনোই অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, সেখানে একটা মূল ভার্ব থাকবে, এবং মূল ভার্বটা আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস হবে যদি সে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হয়। তো থার্ড পারসন আমরা কি চিনি? থার্ড পারসন কি বলো তো, কেউ কি বলতে পারো থার্ড পারসন কোনগুলোকে আমরা থার্ড পারসন বলি? বলতে পারো? আমরা ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই। মনে করো তোমাকে, এর আগেও আমি একবার হয়তো বলছিলাম যে তোমাকে হয়তো পরীক্ষার কন্ট্রোলার বানিয়ে দিয়েছে। এখন তুমি যদি সুযোগ থাকে ফার্স্ট কাউকে প্রথম বানানোর, নিশ্চয় আমি আমাকে ফার্স্ট বানাবো। সেই হিসেবে আমরা শিখবো যে আমি এবং আমরা হচ্ছে ফার্স্ট পারসন। আর আমি আর আমরা ফার্স্ট যদি হই, তাহলে তুমি শব্দটা থাকে বাকি, এটা হবে সেকেন্ড পারসন, আর বাকি সব হচ্ছে থার্ড পারসন। তুমি তুমি তাহলে আমরা আমরা দেখবো যে আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ই হচ্ছে সেকেন্ড পারসন, আর হি বাকি সব কিছু থার্ড পারসন। তাহলে হি নিশ্চয়ই ফার্স্ট পারসনের মধ্যে পড়ে না, সেকেন্ড পারসনের মধ্যে পড়ে না, থার্ড পারসন। এবং হিটা হচ্ছে, দেখো থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল হিটা? হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, বলো? সিঙ্গুলার। 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 হ্যাঁ, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মাথা রাখবো ভার্বের সাথে এস বা ইএস হয়। এই যে এসটা আছে না, এই যে এস এস আমরা সবাই জানি, এমন কোনো এখানে স্টুডেন্ট নাই যে আমরা জানি না যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু মজার বিষয় কি জানো, অনার্সে থার্ড ইয়ার, অনার্স ফোর্থ, অনার্স অনার্স পাস করে ফেলছে এমন স্টুডেন্টকেও যদি লিখতে দেওয়া হয় ফ্রি হ্যান্ড রাইটিং, সে 10টার মধ্যে 5টায় ভুল করবে, সে এস দিতে মনে থাকবে না। তো আমাদেরকে আমরা এটা খেয়াল করব। তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়, এইটুকুই। এই জিনিসটাই হচ্ছে তুমি লক্ষ্য করবা যে এটাই কত পরীক্ষায় যে আসছে তুমি চিন্তা করতে পারবে না। শুধু সাথে কি দেখবে, আওয়ার গার্ডেন। এবার আসো আমরা ফার্স্ট টেন্সটা পড়ি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে, তুমি একটু লক্ষ্য করো, আমরা যখন কথা বলতেছি প্রথম দিকে বেশ নয়েজ হচ্ছিল, আরো মনে করো 10 মিনিট পূর্বে, 10 মিনিটস আগে, 10 মিনিট আগে দেয়ার ইজ নয়েজ হবে না, দেয়ার ওয়াজ নয়েজ। তাহলে 10 মিনিট আগে সেখানে নয়েজ ছিল, আমি ইজের জায়গায় ওয়াজ বসাইলাম মূল ভার্ব হিসেবে। অথবা 1 সেকেন্ড আগে হোক আর 1 কোটি বছর আগে হোক, 1 crore years আগে হোক, পূর্বে 1 সেকেন্ড পূর্বে বুঝাইলেও অতীতকাল পাস্ট টেন্স, আবার 1,000 কোটি বছর আগে বুঝাইলেও কিন্তু পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্সই হবে। তো সেটা আমরা কোন ঘরে রাখবো, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ঘরে রাখবো। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে তোমাকে কিভাবে থাকবে? তোমার যেটা পরীক্ষার হলে থাকবে সেটা হচ্ছে জাস্ট একটা ইঙ্গিত থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে একটা ইঙ্গিত থাকবে, হয় বলবে
যে ইন 2024, আমরা জানি এখন চলতেছে 2025, তো 2024 অতীতকাল, সুতরাং তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তোমাকে বলবে এ সেকেন্ড আগে, 1 সেকেন্ড আগে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমাকে বলতে পারে ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা সবাই জানি যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বসে না, তবে যেটা বসে সেটা হচ্ছে মূল ভার্বের V3 V2। তো এই জিনিসগুলো আসলে একটু, এই দুইটা জিনিস একটু মাথায় রাখলে হবে, বাকিগুলো একটু সবগুলো সহজে মনে কর আমরা পারবো। আমি তোমাদেরকে বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে। এখন তুমি হয়তো আমাকে বলবা যে স্যার এই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আবার একটু যদি ক্লিয়ার করে বলে দেয় তাহলে তোমাদের সুবিধা হয়। তো দেখো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা, আমি তিনটা ফর্ম দিছি দেখো। একটা হচ্ছে যে কোনো কিছুর বেস ফর্ম, যে কোনো কিছুর বেস ফর্ম। আমরা একটা একটা বিল্ডিং যখন তৈরি করি দেখবা আমাদের কিন্তু একটা তালা হয়, এক তালা, 2 তালা, 3 তালা। তো আমি যদি এক তালাকে বলি V1, দ্বিতীয় তলাকে বলবো V2, তৃতীয় তলাকে বলবো V3, কিন্তু আমার প্রথম তলাও কিন্তু একটা বেজের উপর ভিত্তি করে গড়ে উঠছে, নিজে একটা বেস ফর্ম আছে। আমাদের ভার্বেরও কিন্তু একটা বেস ফর্ম আছে। তারপরে হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে V2 হচ্ছে পাস্ট ফর্ম, এবং শেষে হচ্ছে V3। এখন অনেকে বলবো স্যার বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? আমি যখন তোমাকে বলবো যে প্রেজেন্ট ফর্ম, তার অর্থ হচ্ছে সেখানে তুমি ভার্বের সাথে এস বা ইয়েস প্রয়োজনে অ্যাড করতে পারবে। আর যদি বলি ভার্বের বেস ফর্ম, অর্থ হচ্ছে সেখানে তুমি কিচ্ছু যোগ করতে পারবে না। তোমরা একটু লক্ষ্য করো বাম পাশে, ইটের পাশে ইট দেখো, এখানে এস ইএস ইডি কিছুই নেই, কিন্তু প্রেজেন্ট ফর্মে দেখো এখানে ব্র্যাকেট এস আছে, অর্থ হচ্ছে প্রয়োজনে তুমি ইচ্ছে করলে এস বসাইতে হবে তোমাকে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম, যেমন ইটের পাস্ট ফর্ম কি বলতো সবাই? at হ্যাঁ, ইটের পাস্ট ফর্ম। তো আমি তোমাদেরকে বলতেছি শুধু এই 12টা টেন্সের মধ্যে আমার সাথে শুধু এই দুইটা টেন্স একটু মাথায় রাখো, বাকিগুলো আমরা সিস্টেমে মুখস্থ করে ফেলবো। আমি তোমাদেরকে বলছি যে 12টি ডিপার্টমেন্টের মধ্যে 2টি ডিপার্টমেন্টে পিওন নাই, 12টি টেন্সের মধ্যে 2টি টেন্সে পিওন নেই, অক্সিলারি ভার্ব নেই। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আরেকটি কি past indefinite পাস্ট ইনডেফিনিট। আমি তোমাদেরকে বললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? base form প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আবার বলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের কি ফর্ম বসে? প্রেজেন্ট ফ্রম। প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, গুড। প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের সাথে কি হবে বলো তো, কি যোগ হবে প্রয়োজনে? as এস by yes বাই এস। এস বাই এস। কখন হবে? সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, নাকি সেকেন্ড পার্সন হয়, নাকি থার্ড পার্সন হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবাস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার বলো, আমরা কি ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? ফার্স্ট পারসন। গুড। এবার বলো ইউ, তুমি, তোমরা সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? second person সেকেন্ড 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 পার্সন। আর দুনিয়ার বাকি সব third person থার্ড থার্ড পার্সন। পারসন। সাবাস। এবার এইবার বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি বলতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম আওয়ার গার্ডেন, মনে আছে? হুম। আওয়ার গার্ডেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আওয়ার গার্ডেনের শব্দগুলো আর রিপিট করলাম না, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবার আসো ফার্স্ট টেন্সে, আমি বলেছি যে ভার্বের V1 না V2 বসবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে? V2। V2। আবার বলো সবাই, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের V1 না V2? V2। V2। তো ইটের V2 কি বলো তো? at এট। এট। এটুকুই, আর কিছু লাগবে না। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন বুঝবো, কি থাকলে বুঝবো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি, কোন ইঙ্গিতটা থাকলে, সময়ের ইঙ্গিত থাকলে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাবো? আমার কথা কি বুঝতে পারছো? আমি বলছি আমরা ফার্স্ট টেন্স দিয়ে লিখবো, কোন কি থাকলে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বসাবো? স্যার যদি অতীত বোঝায় যদি তাহলে জিনিসটা ফার্স্ট আগে ইন্ডি ঘটে যে যদি এক সময় সেকেন্ড আগে অথবা স্টার 2 মিনিট আগেও হয় তাহলে ফার্স্ট ঠিক আছে, গুড। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা, আমি বুঝতে পারছি যে মোটামুটি বুঝতে পারতেছো যে অতীত, অতীত নির্দেশক 1 সেকেন্ড আগে হলো অতীত, 1000 কোটি বছর আগে হলো অতীত, ইয়েস্টারডে হলো অতীত, এরকম।
তো এই যে ছোটখাটো জিনিসগুলো আছে না, এই জিনিস আসলে টেন্স বাকিটা একেবারে সহজ, কঠিন না। এবার আসো আমরা ফিউচার নিয়ে একটু কথা বলি। ফিউচার টেন্সের চারটি ভাগ। উম, একটি হচ্ছে, আমার সাথে বলো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু ভিন্ন দিকে নিয়ে যাব। দেখো তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? আর ক্যামেলিয়া। কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা যাকে দেখতে পাচ্ছি উনি খুব রাগান্বিত অবস্থায় আছেন। তো কেন রাগান্বিত অবস্থায় আছেন, আমি তোমাদেরকে একটা কাহিনী বলছিলাম আজ থেকে অনেক বছর পূর্বে। হ্যাঁ, তোমার হচ্ছে যে একজন তোমার হচ্ছে মডেল ছিলেন। মডেল তো বুঝতে পারতেছে, যিনি হচ্ছে যে যাকে অনুসরণ করে আর কি। এই ভদ্র মহিলার নাম ছিল ক্যামেলিয়া। এই ভদ্র মহিলা মডেল হলেও উনি ছিলেন অত্যন্ত হিংসুটে প্রকৃতির, এবং খুব হিংসা করতেন কিংবা হচ্ছে অহংকার করতেন। তো দেশে নতুন যদি কোনো হচ্ছে যে কোনো নতুন ডিজাইনের কিছু আসে, তো ওনার পাশের বান্ধবী বা ওনার পাশের কোনো ভদ্রলোক, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, কেউ যদি নতুন ডিজাইনের কিছু করে তো এটা উনি খুব নিতে পারতেন না, উনি খুব হিংসা লাগতো। তো ওনার তখন এরকম ভ্রুগুলো কুঁচকে যাইতো। উনি আসলে চিন্তা করতেন যে দুনিয়ার যত ভালো কিছু হোক এটা উনি পরবেন, আর অন্যান্য মানুষ এজ ইউজুয়ালি যে নর্মাল জামা কাপড় পরে এইটাই পরুক। অর্থাৎ হচ্ছে নতুন কিছু উনি কাউকে নতুন ডিজাইনের কোনো আংটি, রিং কিংবা হচ্ছে যে ফ্যাশনেবল জিনিস পরতে উনি কখনোই পছন্দ করতেন না, বা এখন কেউ পরলে তো আর উনি না করতে পারবেন না, উনি হিংসা করতেন। তা আমরা এখান থেকে আসলে শিখবো কি? এখান থেকে আমরা শিখবো যে ক্যামেলিয়া হচ্ছে মডেল থেকে করবো মডেল অ্যাক্সেলারেটর। কিভাবে? দেখো সিতে, বলো তো দেখি আমি, এই ক্যামেলিয়ার সি এ দিয়ে কি হবে? ক্যান কোড। ক্যান। আচ্ছা, কুটটা বাদ দিয়ে দিলাম, ক্যান। আর ক্যামেলিয়ার মে দিয়ে, মে। মে মাই, হ্যাঁ মে মাইট, আমরা মাইট বাদ দিলাম, পরে আমরা করতে পারবো মে। আচ্ছা এখন বলো তো দেখি, লিয়া, ক্যামেলিয়া লিয়া দিয়ে কি হবে বলো? লিয়া ল দিয়ে কি কি হবে, কোন ভার্বটা হবে? শ্যাল, অথবা হচ্ছে শ্যাল উইল। শ্যাল হইলে তো পারো তোমরা, ঠিক আছে। এই যে আমি, এই যে চারটা শব্দ, এর মধ্যে এখানে চারটা হলো, এই চারটা শব্দ হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আমার সাথে বলে চারটা কি অক্সিলারি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব। এই চারটা শব্দ আমরা কোন মডেলের নাম থেকে নিয়ে এসেছি? ফ্যামিলি। ক্যামেলিয়া। এখন ক্যামেলিয়া যে মডেল, সে বয়স্ক হলেও মডেল, কম বয়স হলেও মডেল। তো আমরা মনে করব ক্যান বয়সে রূপান্তরিত হয়ে ক্যান হয়ে গেছে কুড, মে হয়ে গেছে মাইট, শ্যাল হয়ে যাবে শুড, উইল হয়ে যাবে উড। কিন্তু কিন্তু বয়স পরিবর্তন হোক আর না হোক, এই শব্দগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। এর সাথে কোনো আংটি, কোনো নতুন ধরনের কোনো এক্সট্রা টুপি, ক্যাপ এগুলো যোগ হবে না, অর্থাৎ বেস ফর্মে থাকবে। আমরা এটা বুঝাতে চাইলাম যে ক্যামেলিয়া হচ্ছে কেতে ক্যান, মেতে মে, লিয়াতে হচ্ছে শ্যাল উইল, অথবা ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড। এই শব্দগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই শব্দগুলি কি অক্সিলারি ভার্ব বললাম আবার বলো তো? মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, গুড। এগুলোর পরে ভার্বের কি ফর্ম বসবে? বেস ফ্রম, ভার্বের, এটা 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 সারা জীবন মনে রাখবে, এগুলোর পরে ভার্বের কি ফর্ম বসবে আবার বলো? বেস ফ্রম। ভার্বের বেস ফর্ম, এটা আমরা মাথায় রাখবো, এগুলো পরে ভার্বের বেস ফর্ম। এইবার আসো তোমাদেরকে একটা গল্প বলি। আমাদের গ্রামে একজন লোক ছিলেন। ওনার এই উনি ওনার ওনার বংশের নাম হচ্ছে ফকির। হ্যাঁ, তো ফকির বংশ। এখন উনি মারা যাওয়ার সময় ওনার ছেলে মেয়েদেরকে বলে গেছেন যে এরা ফকির লিখতো না। ওনার নাম ছিল হচ্ছে রহিম ফকির, ওনার ছেলের নাম ছিল করিম ফকির। ছেলে ফকির নামটা উঠে ফেলছে। উনি মারা যাওয়ার সময় ছেলেদেরকে বলছে, বাবা তোদের কাছে আমার একটা অনুরোধ, তোরা আর যাই করিস বংশের নামটা কখনো
মানে নাম থেকে কাটিস না। তো বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা চিন্তা করছে ঠিকই আছে, বাবার এই নামটা আমরা রাখি দিই, ফকির নামটা ওরা রেখে দিছে। আজকে তোমাদেরকে এরকমই এই গল্পটা বললাম। আমাদের তিনটে টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটি পাস্ট টেন্স, আর তৃতীয়টা কি টেন্স বলো তো? Future tense. ফিউচার টেন্স। ফিউচার টেন্সের চারটি সন্তান, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর একটা হচ্ছে আরেকটা কি, ফিউচার ফিউচার Perfect continuous. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি তোমার হচ্ছে যে এই চারটি যে সন্তান বললাম, এই চারটা সন্তানের মধ্যেই তোমার হচ্ছে যে এই বংশ, ফিউচার টেন্সের একটা বংশের নাম হচ্ছে শ্যালুল। আমরা যে বলছিলাম ওই যে গ্রামের কথা বললাম না, যে আমাদের গ্রামের লোকটার নাম হচ্ছে ফকির, নাম ফকির বংশ, অর্থাৎ ওনার ছেলের নামের সাথেও এখন ফকির, ওনার নাতির নামের সাথেও ফকির, নাতির ছেলের নামের সাথেও ফকির। ঠিক তেমনি ফিউচার টেন্সে যে আমরা চারটা ভাগ করব, প্রত্যেকটা ভাগেই বংশের নামটা উল্লেখ থাকবে। ফিউচার টেন্সের বংশের নাম কি এখন তাহলে বলো তোমরা আমাকে, বলো। Shall will. হ্যাঁ, ফিউচার টেন্সের বংশের নাম কি? Shall will. ফিউচার টেন্সের বংশের নাম হচ্ছে শ্যালুল। সাবাস, কে বলছো? আচ্ছা ঠিক আছে, গুড। তো ফিউচার টেন্সের বংশের নাম হচ্ছে শ্যালুল। তো আমরা এটা দ্বারা আসলে বুঝাতে চাইছি কি, তো লক্ষ্য করো, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখো, ফিউচার টেন্সের বংশের নাম হচ্ছে শ্যাল উইল। একটু ওয়েট করো। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফিউচার টেন্সের, তাহলে আমরা সবাই জানতে পারলাম যে ফিউচার টেন্সের বংশের নাম হচ্ছে শ্যাল এবং উইল। আমরা সবাই দেখতে পাচ্ছি, দেখো যে এই যে ফিউচার টেন্সের ঘরে দেখো শ্যাল উইল, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইন কন্টিনিউয়াসে দেখো শ্যাল উইল। বলো তো দেখে ফিউচার পারফেক্ট ঠিক প্রথমে কি দেওয়া আছে? শ্যাল শ্যাল Have উইল। will have. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল উইল, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে অ্যাটলিস্ট সবাই এই ফিউচার টেন্স সবাই এটা ফলো করতেছে, তাদের সাবজেক্টের সাথেই শ্যাল উইল থাকবে। এবার আমাকে বলো, তোমাদেরকে বলছিলাম যে শ্যাল উইল, একটু আগে যে একজন মডেলের নাম বলছিলাম, ওনার নাম কি ছিল? Camellia. ক্যামেলিয়া। এই লিয়ার, লিয়াতে কি বলছিলাম? Shall will. শ্যাল উইল। তাহলে বলো, তোমরাই বলো, তাহলে শ্যাল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে, নাকি ভার্বের বেস ফর্ম বসবে? Base from. ক্যামেলিয়া হচ্ছে মডেল, উনি যেমন অন্যদেরকে নতুন কিছু মানে নতুন ডিজাইন করতে পছন্দ করেন না, উনি চান যে সবাই তার সাথে যারা আছে তারা এইভাবে, Present from বসবে। হ্যাঁ হ্যাঁ, বেস ফর্মে থাকুক। ঠিক তেমনি এই শ্যাল উইলের পরেও যে ভার্বটা বসবে সেটা বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে কি এস হবে? না স্যার, এস বা ইয়েস হবে না। ইয়েস বা ইয়েস হবে না। ঠিক এই কারণে আমরা এখন তোমাকে আমি দেখো লাল কালি দিয়ে দেখাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেখানে ভার্বের সাথে হি থাকা, হি এর সাথে এস বসছে, ঠিক একই ভাবে ফিউচার টেন্সে বসার কথা, কিন্তু ফিউচার টেন্সে আমরা দেখতে পাচ্ছি ইটের সাথে এস বসে নাই। এটার একটাই কারণ, ফিউচার টেন্সে শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে। এবার আসো, আমরা কিভাবে পরীক্ষার হলে বুঝবো ফিউচার টেন্স। মনে রাখো, ফিউচার টেন্সের আসলে পরীক্ষার হলে তেমন কোনো কিছু থাকে না সাধারণত, কারণ আমরা সবাই জানি টুমুরু মানে ফিউচার টেন্স। আবার এটা 2025, আমি যদি বলি 2026, 2026-এর কথা বলি, সেটাও ফিউচার টেন্স। এরকম ফিউচার টেন্সে যদি ইঙ্গিত থাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে বসাবো। এবার আসো আমরা কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমি একটি কথা বলি, আমি এখন কথা বলি না আমি এখন কথা বলিতেছি, কোনটি সঠিক উত্তর বলো তো? আমি এখন কথা বলিতেছি। বলিতেছি। আচ্ছা, তোমরা এখন আমার কথা, তোমরা এখন যদি আমার কথা কেউ শুনে থাকো, তাহলে কেউ যদি লিখতে থাকো, এটা কি হবে, তোমরা এখন লিখো না তোমরা এখন লিখিতেছো? লিখিতেছ। লিখিতেছি। লিখিতেছো। তোমরা আমার আশেপাশে যে কথাগুলো শুনতেছো, তার মানে দে ক্রিয়েট নয়েজ অর দে আর ক্রিয়েটিং নয়েজ, কোনটা হবে?
Creating. দে আর ক্রিয়েটিং নয়েজ অর্থ হচ্ছে যেটা এই মুহূর্তে, এই মুহূর্তে তুমিও বেঁচে আছো, তোমরাও বেঁচে আছো, আমিও বেঁচে আছি, এই মুহূর্তে বেঁচে থাকার মুহূর্তে যে কাজগুলো হয় আসলে সেই কাজগুলো হয় না, বলতে হবে সেই কাজগুলো হইতেছে। কি বলবো, হয় বলবো না হইতেছে বলবো? হইতেছে। হইতেছে, করিতেছে। যেমন আমার সামনে বা আমার পিছনে কেউ একজন একটা ছেলে ভাত খাচ্ছে, এখন এই মুহূর্তে খাচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি খাইতেছে। তা আমি কি বলবো, হি ইটস, সে ভাত খায়, নাকি বলবো সে ভাত খাইতেছে? ভাত খাইতেছে। হইতেছে। সাবাস। এইবার আসো, তাহলে কন্টিনিউয়াস অর্থ হচ্ছে যে কাজ চলমান। বলো তো আমার সাথে, যে কাজ চলমান সেটা আমরা কোন টেন্সে ফেলাবো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স। Continuous. চলমান মানে বুঝো তো নাকি, যেটা চলতেছে। যেটা হইতেছে। চলতেছে। এবার আসো, তোমাদেরকে একটু সহজ করে দেই, আমরা আর বেশিক্ষণ করবো না, আর 5 মিনিট। যে কাজ চলমান, চলতেছে, হইতেছে। এখন এই কন্টিনিউয়াস শব্দটা কয়টা জায়গায় লেখা আছে জানতে পারো, বলতে পারো? 12টা টেন্সের মধ্যে কয়টা শব্দে কন্টিনিউয়াস শব্দটা লেখা আছে? 6টা। ছয়টা। আচ্ছা, একজনে বলছে 6টা, একজনে বলছে 9টা, আর কেউ কেউ বলো কন্টিনিউয়াস শব্দটা কয়টা টেন্সে লেখা আছে? ছয়টা। আচ্ছা, 6টা। একটু শেয়ার করতে পারবা কোন 6টা? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস, আবার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি বলি সবাইকে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্টে আছে 3টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই 3টা। আবার পারফেক্ট কন্টিনিউয়াস আছে 3টা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো তিনে তিনে আমরা দেখতে পাচ্ছি 6টা। তো এই যে আমরা এখানে একটু দেখো, এখানে শুধু কন্টিনিউয়াস গুলো রাখছি। এখন আসো, তোমাদের হিসেবে সুবিধার্থে সবকিছু মুখস্থ করা লাগবে না, সহজ ব্যাপার একটু বলি। পৃথিবীতে যেখানে যে টেন্সের মধ্যে কন্টিনিউয়াস লেখা থাকবে, মনে রাখবা সেটা চলমান কাজ, আর চলমান কাজে ভার্বের সাথে আইএনজি। সকল কন্টিনিউয়াস টেন্সে বা যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে কি বললাম, কি যোগ করতে হবে? আইএনজি। আবার ing. বলো, কি যোগ করতে হবে? ing. আচ্ছা, আবার বলো, কি যোগ করতে হবে? মূল ভার্বের আইএনজি। সাথে আইএনজি। আইএনজি যোগ করতে হবে। তাহলে আমাদের তো হিসাব হিসাব সহজ হয়ে গেছে যে সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি। এখন তুমি বলো, সবগুলোতে যদি ভার্বের সাথে আইএনজি হয় আমার, তাহলে আমি কি মূল ভার্ব দেখে তো তাহলে টেন্স কোনটা কোন কন্টিনিউয়াস সেটা তো চিনতে পারবো না। সেটা চিনার জন্য আমরা যেটা যে যে যার সহায়তা নিব সেই হচ্ছে সহায়তাকারী ভার্ব। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই আইএনজি মূল ভার্ব, যেমন সে ভাত খাইতেছে, হি ইটিং রাইস, এটার সাথে আমরা যে অক্সিলারি ভার্বের সহায়তা নিব, কি জন্য সহায়তা নিব? জাস্ট চিনার জন্য, নাহলে তো আমি চিনতে পারবো না। দেখো সবগুলোতে হি ইটিং রাইস। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বসাবো কি, বলো তো দেখি? Amazing. অ্যামিজার। ইজার। সহজ হিসাব, সহজ হিসাব, একেবারে সহজ। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে সেটা বসাবো ওয়াজ ওয়ার। Was. ওয়াজ ওয়্যার। এবার আসো, তোমাদেরকে একটা কথা বলি। আমরা ফিউচার টেন্সে বলছিলাম বংশের নাম, বংশের নাম কি বলছিলাম? শ্যাল উইল। শ্যাল উইল। এখন বলো, বংশের পরে শ্যাল উইল বলেছিলাম যে ক্যামেলিয়া ম্যাডাম, বা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসবে না বেস ফর্ম বসবে? বেস ফ্রম। Based আমাকে on. আমাকে বলো, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফর্ম কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফর্ম কি? বি। এম ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফর্ম হচ্ছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফর্ম হচ্ছে বি ভার্ব। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো বি ভার্ব আমরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই যে বি ভার্ব হচ্ছে বেস ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো? বিন। Being. বিন, মিস্টার বিন। মিস্টার বিন আর কি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকে আমরা জানি যে এম ইজ আর এর ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়্যার, কিন্তু বেস ফর্ম যে বি এটা আমরা জানি না। এখন আমরা কেন শিখলাম বা কেন বললাম, এটার কারণ হচ্ছে আমরা যদি দেখি, যে দেখো এইখানে যেটা দেখতে পাচ্ছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল উইল তো হচ্ছে এটা বংশের নাম, এটার পরে এই এম ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফর্ম হচ্ছে শ্যাল বি উইল বি। তো আমরা ছোটবেলায় হয়তো মুখস্থ করে ফেলছি যে শ্যাল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, শ্যাল বি উইল বি, কিন্তু কখনো হয়তো ভাবি নাই শ্যাল বি বি কেন বসবে, এটা কখনো ভাবি নাই।
তাহলে আমরা বুঝলাম যে বি এই জন্যই বসবে, কারণ শ্যাল উইলের পরে ভার্বের কি ফর্ম বসবে? Base Base form. form. বেস ফর্ম। আচ্ছা, এবার আসো, আমি এখন কথা বলিতেছি, ইংরেজি কি হবে? Now I am talking. নাও আই এম টকিং। আমি এখন পানি পান করতেছি, ইংলিশ কি হবে? Now I am drinking. Now I am water drinking. Water. আচ্ছা, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ ঠিক আছে। এখন বলো, নাও হবে এই মুহূর্তে। এই নাও এর যে শব্দটা, আরেকটি শব্দ হচ্ছে এই মুহূর্তে, ইংরেজি হচ্ছে এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট, এই মুহূর্তে। নাও অর্থ এই মুহূর্তে। আর আমি যদি বলি যে কিছুক্ষণ আগে আমি কথা বলিতেছিলাম, বা তোমরা জানো যে আজকে হচ্ছে রবিবার, আমি গত বৃহস্পতিবার তোমাদের সাথে কথা বলিতেছিলাম, তখন কিন্তু কন্টিনিউয়াস কথা বলিতেছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো, কন্টিনিউয়াস কথা বলিতেছিলাম। তো এটা কি এখন না তখন? নাও হবে না দেন হবে? Then. দেন। তাহলে মনে রাখবে, নাও হলে, নাও যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর দেন থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। আমার সাথে বলো, নাও হলে কি হবে? Present Present continuous. continuous. Present continuous. কন্টিনিউয়াস। আর দেন থাকলে? Past 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 continuous. আবার বলো, নাও থাকলে? Present continuous. continuous. দেন থাকলে? Past continuous. Continuous. পাস্ট কন্টিনিউয়াস। তাই এখন আমাকে বলো, সে ভাত খাইতেছিল। সে ভাত খাইতেছে হচ্ছে সে এখন ভাত খাইতেছে, এখন বলো সে 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 এখন ভাত খাইতেছে, ইংলিশ কি হবে? Now eating নাও, rice. নাও Now হি, he নাও হি কি হবে? হি ইজ না হি ওয়াজ? is. হি ইজ ইটিং দ্যাট। আর তখন সে ভাত খাইতেছিল? He was. Then he was. আচ্ছা, হি ওয়াজ ইটিং দ্যাট, বুঝলাম হি ওয়াজ ইটিং, কিন্তু তখন ইংলিশ কি? Then. দেন। তাহলে আমরা মনে রাখবো, দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আমি আর একটু বলি, দেনের জায়গায় আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে এট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে। তোমার টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে থাকতে পারে এট দ্যাট মোমেন্ট। এট অর্থ তো বোঝায়, দ্যাট অর্থ ওই, আর মোমেন্ট মানে মুহূর্ত। তাহলে এট দ্যাট মোমেন্ট অথবা দেন থাকলে আমরা কোন টেন্স বসাবো? Past continuous. পাস্ট কন্টিনিউয়াস। Past আর continuous. আচ্ছা, আর নাও আর এট দিস মোমেন্ট, এই মুহূর্তে হলে কি বসাবো? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে। এখন বলো, আমি চিন্তা করতেছি ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রেখে আগামী মঙ্গলবার, আমি আগামী মঙ্গলবার তোমাদের সাথে তোমাদেরকে পড়াইতে থাকিব, অথবা তোমাদের সাথে কথা বলতে থাকিব, বা সহজ ইংরেজি বলি, আমি কথা বলিতে থাকিব আগামী মঙ্গলবার। যদি বলি কথা বলিতে থাকিব, তাহলে কি বলবো? আই উইল টক নাকি আই উইল বি টকিং? I will be talking. আই উইল। I will be talking. বলো, আমরা আগামী মঙ্গলবার করিতেই থাকিব, ইংলিশ কি হবে? উই We will. We will be reading. উইল বি রিডিং, উইল বি স্পিকিং। আমাকে এখন প্রশ্ন করতে পারো, স্যার শ্যাল দিলে হবে না? শ্যাল উইলের ব্যাপার, সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। উই শ্যাল বি ইটিং আর উই শ্যাল বি। যাই হোক, তাহলে আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স কিছুটা শিখলাম। আমরা শিখলাম ফিউচার টেন্সে সব ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট শিখলাম, সাথে এও শিখলাম ফিউচার টেন্সের 4টি ভাগের মধ্যে বংশের নাম একই হবে। বংশের নামটা কি বলছিলাম? Shall Shall. we? শ্যাল উইল। বংশের এই শ্যাল উইলের পরে ভার্বের কি ফর্ম বসবে? Base Base form. form. Base form. বেস ফর্ম। বলো, সকল কন্টিনিউয়াস টেন্সে কি হবে মূল ভার্বের সাথে? ing. আইএনজি। ING. সাবাস। এবার বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? Is are. Am is are. পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? Was Was are. are. ওয়াজ আর। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? Shall be. Shall be. Will be. শ্যাল বি, উইল বি। আচ্ছা, আর কি থাকলে আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? Now by at this moment. নাও অথবা এট দিস মোমেন্ট। কি বললাম? নাও অথবা। At this moment. পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি থাকলে বুঝবো? Then. Then. At অথবা that moment. এট দ্যাট মোমেন্ট। দেন অথবা এট দ্যাট মোমেন্ট। আমরা বলছিলাম ফার্স্ট পারসন কোনগুলো? I. We. I. We. সেকেন্ড পারসন? You. You. আচ্ছা, থার্ড পারসন হচ্ছে বাকি সব। আজকে আমরা যা শিখলাম, তোমাদের কাছে হয়তো এটা আমরা সবাই জানি এটা খুব সহজ, আবার অনেকে কঠিন মনে করতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা, আবার অনেকে বলতে পারো যে এই সহজ জিনিসটা স্যার এটা পড়ানোর কি আছে? এই সহজ জিনিসই সহজ ভাবে থাকে, আমরা হয়তো ধরতে পারি না।
তো ইনশাল্লাহ এই সহজভাবে চিন্তা করবা এবং সুন্দর করে বইতে এই অংশগুলো, এই 6টা টেন্স আমি অলরেডি কিন্তু 6টা পড়ি, তিনটা, হ্যাঁ, কয়টা পড়াইছি বলো তো? তিনটা, তিনটা, 6টা পড়িয়েছি, হ্যাঁ, আর বাকি আছে 6টা। তো আগামী ক্লাসে কিন্তু আমাদের টেন্স শেষ হয়ে যাবে, টেন্সের বেসিক যে নিয়মগুলো, কাঠামোটা শেষ হয়ে যাবে। এই 6টা টেন্সের উপরে তোমাদের কাজ হচ্ছে, তোমরা এই 6টা টেন্সের উপরে তোমরা একটা ইয়ে করো, এই কিছু শব্দ লিখো, ভার্ব লিখো, আমি বলতেছি। রাইট লেখো, রাইট, রাইট লেখো, লিখছো? WRIT, রাইট, দ্রুত লিখো। আমি বলি, তোমরা পরেও লিখতে পারবে। রাইট, তারপরে লিখবে হচ্ছে ড্র, ছবি আঁকা, DRAW, ড্র, ছবি আঁকা। এরপরে হচ্ছে তোমার ইট, ইটটাও লিখো, মানে খাওয়া। আচ্ছা, তো এই শব্দগুলো দিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে, শুনতে পাচ্ছ আমার কথা? আমার জি কথা স্যার। শুনতে পাচ্ছ? এই শব্দগুলো দিয়ে তোমরা সাবজেক্ট লিখো, IU হি লেখো, সাবজেক্ট IU হি, দ্রুত লিখো, সাবজেক্ট IU হি। এই যে তিনটা সাবজেক্ট, 3-4টা ভার্ব দিলাম, এগুলো দিয়ে তোমরা এই 6 প্রকারের বাক্য লিখবে। মিনিমাম 60 থেকে 70টা বাক্য লিখবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? Yes, sir. জি স্যার, তাহলে বুঝতে পেরেছি। ইট, রাইট, ড্র, এই 3-4টা শব্দ দিয়ে, আর সাবজেক্ট হচ্ছে হি, ইউ, এই 3টে সাবজেক্ট দিয়ে তোমরা 60 থেকে 70টা বাক্য লিখবে। বাক্য তৈরি করবে, তৈরি করে লিখে আগামী ক্লাসে তোমরা, আমি হয়তো বলে দিব যে ছবিগুলো পাঠাও, কে কয়টা বাক্য লিখছো ছবিগুলো পাঠাও। আমি বলে দিব একটা নাম্বার, এই নাম্বারে সবাই ছবি পাঠিয়ে দিবে এবং নিজেরা চর্চা করবে। আরো কিছু হোমওয়ার্ক যদি হয় আমি তোমাদেরকে একটু পরে বলে দিব বা গ্রুপে বলে দিব। তোমরা আশা রাখি ইনশাল্লাহ যতটুকু পারো আজকে শিখছো সেটা বাসায় করবে, আগামী ক্লাসে সবাই থাকবে, আগামী ক্লাসে আমরা টেন্সটা শেষ করে ফেলবো। তো আজকের মতো এখানে সমাপ্তি। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা শেয়ার করতে পারো, প্লিজ। স্যার প্রত্যেক ক্লাস শেষে একটা করে দিতাম।